বন্ধুরা, এক তরুণী শিক্ষিকা তার জীবনে হঠাৎ করে আসা সেই অজানা রাখাল ছেলেটির জন্য যা করেছিলেন তা শুনে সত্যটা প্রকাশ পাওয়ার পর পুরো গ্রাম যেন ভয়ে থরথর করে কেঁপে উঠেছিল। এটি কোনো কল্পিত উপাখ্যান নয়, বরং একেবারে বাস্তবের এক অবিস্মরণীয় সত্য কাহিনী, যা আপনাদের মনের গভীরে নাড়া দিয়ে যাবে। পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার ঘটনা, যেখানে এক সন্ধ্যায় মেঘনা প্রতিদিনের মতো দুধ নিতে পৌঁছে গেল। কিন্তু সেদিন দরজায় দাঁড়াতেই তার মনে হলো কিছু একটা আলাদা, কারণ ভেতরে কোনো এক অপরিচিত ছেলে বসেছিল যাকে সে আগে কখনো দেখেনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এই যে পুরো উঠান আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার এবং গোছানো লাগছিল, যেন কেউ প্রতিটি জিনিস খুব যত্ন সহকারে ঠিক করে রেখেছে। মেঘনা নিচু স্বরে জিজ্ঞেস করল, বাড়ির লোকজন কোথায়? ছেলেটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং বলল, ওরা বাইরে গেছে, এখন আমিই সব দেখছি। তার গলায় কোনো ঘাবড়ানি ছিল না, কোনো কৃত্রিমতা ছিল না, ছিল শুধু সোজা আর পরিষ্কার কথা। মেঘনা কয়েক সেকেন্ড তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল, যেন তার মুখ দেখে কিছু পড়ার চেষ্টা করছে। তারপর বলল, তুমি কি এখানে নতুন? ছেলেটি মাথা নাড়ল, না, শুধু আজকের জন্য এসেছি। মেঘনা সরাসরি জিজ্ঞেস করল, নাম? করণ। আমি মেঘনা, রোজ দুধ নিতে আসি, সে বলল এবং পাত্রটি এগিয়ে দিল। করণ কিছু না বলে ভেতরে গেল, মহিষের কাছে বসল এবং দুধ দুইতে শুরু তুলল। তার কাজ করার ধরন এমন ছিল যেন এসব তার কাছে নতুন কিছু নয়। প্রতিটি নড়াচড়ায় একটা অভ্যাস ছিল, একটা শৈল্পিকতা ছিল, যেন সে চুপচাপ নিজের কাজ করে যেতেই জানে। মেঘনা সেখানে দাঁড়িয়ে তাকে দেখছিল। সে অনুভব করছিল যে এই ছেলেটি আলাদা, কিন্তু কিভাবে তা বুঝতে পারছিল না। সে জিজ্ঞেস করল, তুমি এসব কাজ পারো? করণ হালকা নজরে তাকিয়ে বলল, প্রয়োজন হলে সব পারা যায়। মাত্র একটি বাক্য, কিন্তু তাতে একটা সত্য ছিল, একটা অসহায়তা ছিল, যা মেঘনাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে গেল, এবং সে কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর করণ দুধ নিয়ে এলো এবং কিছু না বলে তার পাত্রে ঢেলে দিল। মেঘনা দেখল দুধ একটু বেশি, তাই বলল, এত কেন দিচ্ছ? করণ সরাসরি জবাব দিল, বেঁচে যায়। এই উত্তরটি যত ছোট ছিল ততটাই গভীর ছিল, যেন এটি দিতে কোনো চিন্তার প্রয়োজন হয়নি। মেঘনা বুঝতে পারল না কি বলবে। সে টাকা দিল এবং ধীরে ধীরে ফিরে যেতে লাগল, কিন্তু যেতে যেতে সে আরও একবার পিছন ফিরে তাকাল। করণ আবার নিজের কাজে লেগে পড়েছে কোনো লোক দেখানো ভাব ছাড়াই, যেন কারো আসা যাওয়াতে তার কিছু যায় আসে না। সেই রাতে মেঘনার মনে বারবার ওই মুখটাই আসতে লাগল, এক অদ্ভুত শান্তি, এক দূরত্ব, যেন সে দুনিয়া থেকে একটু আলাদা হয়ে বেঁচে আছে। আর সে যত তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল, ততই সে তার মাথায় পরিষ্কার হতে থাকল। পরের দিন সে একটু তাড়াতাড়ি এলো। এবার তার পা যেন নিজে থেকেই দ্রুত চলছিল। করণ উঠান পরিষ্কার করছিল। ঝাড়ু দেওয়ার সময়ও সে ততটাই শান্ত ছিল। মেঘনা এসেই জিজ্ঞেস করল, তুমি কি এখানে একা থাকছ? করণ ঝাড়ু থামিয়ে তার দিকে তাকালো। একাই আছি। খাবার কিভাবে খাও? সে জিজ্ঞেস করল। বানিয়ে নি। আর যদি সময় না পাও? করণ হালকা হেসে বলল, তাহলে খাই না। এবার মেঘনা চুপ থাকতে পারল না। তার মুখে হালকা উদ্বেগ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে সরাসরি বলল, এভাবে চলে না, কখনো প্রয়োজন হলে বলো। করণ শুধু মাথা নাড়ল, যেন সে কথাটি শুনলও আবার শুনলও না, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য হালকা কোমলতা অবশ্যই এসেছিল। সেদিন দুজনের মধ্যে আরও কিছু কথা হলো, পড়াশোনা, কাজ, সারাদিনের ব্যস্ততা, কিন্তু করণ প্রতিটি কথার ছোট জবাব দিচ্ছিল, এবং মেঘনা প্রতিটি জবাবের পেছনে লুকিয়ে থাকা গল্পটি বোঝার চেষ্টা করছিল। সন্ধ্যা ঘনিয়ে এলো, আকাশ হালকা সোনালি হয়ে উঠল। মেঘনা চলে যাওয়ার সময় হঠাৎ থেমে জিজ্ঞেস করল, তুমি এমন কেন থাকো? করণ তার দিকে তাকালো। কয়েক সেকেন্ড কিছু বলল না, যেন সে ভাবছিল জবাব দেবে কিনা। তারপর সে খুব ধীরে বলল, অভ্যাস হয়ে গেছে। এই উত্তরটি ছোট ছিল, কিন্তু এবার মেঘনা পরিষ্কার অনুভব করল যে এর পেছনে অনেক কিছু লুকানো আছে, এমন কিছু যা সে কাউকে বলতে চায় না। সে কিছু না বলে ফিরে গেল, কিন্তু এখন তার মনে শুধু একটাই কথা, এই ছেলেটি তেমন নয় যেমনটা তাকে দেখাচ্ছে। সেই রাতে মেঘনার মাথায় এই কথাটিই বারবার ঘুরছিল, এবং সে যত তাকে বোঝার চেষ্টা করছিল ততই গুলিয়ে যাচ্ছিল। কারণ করণের মধ্যে এমন কিছু ছিল যা সাধারণ হয়েও সাধারণ ছিল না। তার নীরবতা, তার ছোট ছোট উত্তর, কোনো কিছু নিয়ে কোনো অভিযোগ না করা, এসব কোনো অসহায়ত্বের চেয়েও কোনো গভীর অভিজ্ঞতার অংশ বলে মনে হচ্ছিল। আর এই কারণেই পরের দিন মেঘনা কোনো বিশেষ কারণ ছাড়াই আবার একটু তাড়াতাড়ি সেই বাড়ির দিকে রওনা দিল।
সেদিন হালকা ঝিরিঝিরে বৃষ্টি হচ্ছিল। আকাশ পুরোপুরি মেঘে ঢাকা ছিল এবং বাতাসে ঠান্ডা মিশেছিল, যেন আবহাওয়া নিজেও কোনো অসম্পূর্ণ কথা বলার চেষ্টা করছে। মেঘনা যখন দরজায় পৌঁছাল, সে দেখল করণ বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন বৃষ্টির প্রতিটি ফোঁটা অনুভব করছে। সে ধীরে করে ডাক দিল, আজ কাজ করছো না? করণ তার দিকে তাকালো এবং বলল, করে নিয়েছি, শুধু একটু বসেছিলাম। মেঘনা ভেতরে এলো এবং এবার কোনো দ্বিধা ছাড়াই চেয়ারে বসে পড়ল। সে বলল, আজ আমি খালি হাতে আসিনি, এবং নিজের ব্যাগ থেকে একটি কৌটো বের করে তার সামনে রাখল। খোলো এটা। করণ অবাক হয়ে তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে কৌটোটি খুলল। ভেতরে গরম গরম পকোড়া আর পরোটা ছিল। সে সঙ্গে সঙ্গে বলল, আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? মেঘনা হালকা হাসির সাথে জবাব দিল, দরকার ছিল না, ইচ্ছে ছিল। করণ কয়েক সেকেন্ড চুপ করে রইল, যেন বুঝতে পারছিল না কি বলবে। তারপর সে ধীরে করে একটি পকোড়া তুলে খেতে শুরু করল, আর প্রথম গ্রাসটি মুখে যেতেই তার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল, যেন খুব পুরনো কোনো স্মৃতি হঠাৎ সামনে চলে এসেছে। মেঘনা লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি হয়েছে? করণ চোখ খুলল এবং নিচু স্বরে বলল, কিছু না, শুধু মনে পড়ে গেল। কি? মেঘনা সহজভাবে জিজ্ঞেস করল। করণ একটি দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, যখনই বৃষ্টি হতো বাড়িতে ভালো কিছু রান্না হতো। তারপর সে হঠাৎ থেমে গেল, যেন তার মনে হলো সে প্রয়োজনের চেয়ে বেশি বলে ফেলছে। সে কথা ঘুরিয়ে বলল, আপনি খান না? কিন্তু এবার মেঘনা তার কথা এড়িয়ে গেল না। সে ধীরে বলল, তুমি অনেক কিছু ভেতরে চেপে রাখো, তাই না? করণ তার দিকে তাকালো। এবার তার দৃষ্টি ছিল কিছুটা ভারী, কিন্তু সে তবুও সেই একই কথা বলল, সবার কাছেই কিছু না কিছু থাকে। মেঘনার কাছে এই উত্তরটি অসম্পূর্ণ মনে হল, কিন্তু সে আর জোর করল না। দুজনে কিছুক্ষণ চুপচাপ খেতে থাকল, কিন্তু সেই নীরবতা এখন আর অদ্ভুত ছিল না। তাতে একটা আপন ভাব ছিল, যেন কথা না বলেও অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। খাবার শেষ হওয়ার পর মেঘনা জিজ্ঞেস করল, তুমি পড়াশোনা করছো তো? হ্যাঁ, করণ ছোট উত্তর দিল। ভবিষ্যতে কি করতে চাও? সে আবার জিজ্ঞেস করল। করণ মাটির দিকে তাকিয়ে বলল, যা পাওয়া যায় তাই। যা পাওয়া যায় তাই? মেঘনা কিছুটা অবাক হয়ে বলল, কোনো স্বপ্ন নেই? এবার করণ হালকা হাসল, কিন্তু সেই হাসি ছিল অসম্পূর্ণ। স্বপ্ন দেখার সময় পায়নি। এটি শুনে মেঘনা কিছুক্ষণের জন্য একদম শান্ত হয়ে গেল। সে প্রথমবার অনুভব করল যে এই ছেলেটি শুধু শান্ত নয়, বরং সে অনেক কিছু সহ্য করেছে, এবং হয়তো এই কারণেই সে আশাও ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর সে পরিবেশ হালকা করার জন্য বলল, ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এখন থেকে একটা স্বপ্ন রাখো। করণ তার দিকে তাকালো। কেমন স্বপ্ন? যেটা তোমার ভালো লাগে, মেঘনা বলল। ছোট হোক বা বড়, কিন্তু সেটা যেন তোমার নিজের হয়। করণ কোনো উত্তর দিল না, কিন্তু এবার তার চোখে প্রথমবারের মতো হালকা একটা চমক দেখা গেল। সময় ধীরে ধীরে কাটতে লাগল, এবং এখন মেঘনার সেখানে আসা শুধু দুধ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকল না। সে কখনো কিছু খাবার নিয়ে আসত, কখনো শুধু কথা বলার জন্য আসত। আর করণও এখন আগের চেয়ে একটু খুলতে শুরু করেছিল। তার উত্তরগুলো একটু বড় হতে লাগল। তার গলায় আগের মতো সেই দূরত্ব ছিল না। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হল, এখন সে মাঝে মধ্যে নিজেও প্রশ্ন জিজ্ঞেস করত। একদিন সে হঠাৎ জিজ্ঞেস করল, আপনি রোজ এত কেন করেন? মেঘনা বলল, কি? এই যে আসা, কথা বলা, খাবার আনা। মেঘনা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কারণ তুমি একা। করণ সঙ্গে সঙ্গে বলল, একা থাকার অভ্যেস আছে। অভ্যেস থাকা আর ভালো লাগা আলাদা কথা, মেঘনা ধীরে করে বলল। এই কথা শুনে করণ কিছু বলল না, কিন্তু সে নজর সরিয়ে নিল, যেন সে এই সত্য থেকে বাঁচতে চায়। দিন কাটতে থাকল, এবং দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হল, যাকে কোনো নাম দেওয়া হয়নি, কিন্তু দুজনেই তা অনুভব করত। একটা ভরসা, একটা স্বস্তি, যা না বললেও বোঝা যেত। তারপর এক সন্ধ্যায়, যখন আকাশ একদম পরিষ্কার ছিল এবং হালকা ঠান্ডা বাতাস বইছিল, মেঘনা বরাবরের মতো এলো। কিন্তু আজ পরিবেশ কিছুটা আলাদা ছিল। করণ একটু চুপচাপ ছিল, আগের মতো স্বতঃস্ফূর্ত লাগছিল না। মেঘনা এসেই জিজ্ঞেস করল, কি হয়েছে? করণ মাথা নাড়ল, কিছু না। মিথ্যে, মেঘনা সঙ্গে সঙ্গে বলল, এখন তোমার নীরবতা বুঝি। করণ তার দিকে তাকালো, তারপর ধীরে বলল, শুধু মনে হচ্ছে কিছু ঠিক হবে না। মানে? মেঘনা জিজ্ঞেস করল। জানি না, করণ বলল, কিন্তু এমন মনে হচ্ছে যেন খারাপ কিছু হতে চলেছে। মেঘনা হালকা হেসে বলল,
তুমি অকারণে ভাবছ। করণ জবাব দিল না, কিন্তু তার চোখে যে অস্থিরতা ছিল তা পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণ দুজনে চুপ থাকল। তারপর মেঘনা যাওয়ার সময় বলল, যাই হোক না কেন, তুমি একা নও। করণ প্রথমবার তাকে যাওয়ার সময় মন দিয়ে দেখল এবং ধীরে বলল, ধন্যবাদ। সেই রাতে দুজনেরই ঠিকমতো ঘুম হল না। মেঘনার ঘুম হল না কারণ সে করণের কথার কথা ভাবছিল, আর করণের হল না কারণ তার সত্যি মনে হচ্ছিল এমন কিছু হতে চলেছে যা তার জীবনকে আবার বদলে দেবে। আর সত্যি সেই রাতে এমন কিছু ঘটল যা সব বদলে দিল। যাই হোক বন্ধুরা, সেই রাত প্রায় অর্ধেক পার হয়ে গেছে। আকাশে আবার মেঘ জমেছে এবং হালকা বৃষ্টি শুরু হয়েছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মধ্যে কুকুরের ডাকার শব্দ শোনা যাচ্ছে। করণ গভীর ঘুমেছিল, কিন্তু হঠাৎ তার মনে হল বাইরে যেন কোনো নড়াচড়া হচ্ছে। প্রথমে সে পাত্তা দেয়নি, কিন্তু তারপর লোহার কোনো জিনিসের সাথে সংঘর্ষের শব্দ এলো এবং তার ঘুম ভেঙে গেল। সে সঙ্গে সঙ্গে উঠে বাইরের দিকে দৌড়াল এবং উঠানে পা দিতেই তার নজরে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। ২-৩ জন লোক তাড়াতাড়ি মহিষটিকে তাতে তোলার চেষ্টা করছে। করণ এক মুহূর্তের জন্য কিছু বুঝতে পারল না, কিন্তু পরের মুহূর্তেই সে কিছু না ভেবে তাদের দিকে দৌড়াল এবং জোরে চিৎকার করে বলল, আরে কারা তোমরা, কি করছ? তার গলা শুনেই লোকগুলো ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করল, কিন্তু করণ গাড়ির পেছনে গিয়ে সেটি ধরে ফেলল। সে পুরো শক্তি দিয়ে গাড়িটি আটকানোর চেষ্টা করল। তখনই তাদের মধ্যে একজন লোক লাঠি তুলে তার হাতে জোরে আঘাত করল। ব্যথা এত তীব্র ছিল যে করণের চিৎকার বেরিয়ে গেল এবং তার হাত সঙ্গে সঙ্গে ঢিলে হয়ে গেল, কিন্তু তবুও সে ছাড়ার চেষ্টা করেনি। দ্বিতীয় আঘাতটি আরও জোরে পড়ল। এবার সে নিজেকে সামলাতে পারল না এবং মাটিতে পড়ে গেল। তার হাতে অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ল, যেন হাড় ভেঙে গেছে। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছিল এবং সে মাটিতে পড়ে শুধু গাড়িটিকে দূরে চলে যেতে দেখছিল। কিছু সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে গেল। গাড়িটি অন্ধকারে মিলিয়ে গেল। করণ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওঠার চেষ্টা করতে থাকল এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করল। তার চিৎকার শুনে আশেপাশের লোক বাইরে আসতে লাগল। কেউ টর্চ নিয়ে এলো, কেউ ছাতা নিয়ে। সবাই জড়ো হলো এবং তাকে জিজ্ঞেস করতে লাগল, কি হয়েছে, কারা ছিল তারা? করণ হাঁপাতে হাঁপাতে বলল, মহিষ নিয়ে গেছে। লোকদের মধ্যে হইচই পড়ে গেল। কিছু লোক এদিক ওদিক দেখতে লাগল, কিন্তু অন্ধকার আর বৃষ্টির কারণে কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। কেউ পুলিশকে ফোন করল এবং কিছুক্ষণেই পুলিশ সেখানে পৌঁছে গেল। পুলিশ এসেই প্রশ্ন করা শুরু করল, কতজন ছিল, মুখ দেখেছ, গাড়ির নম্বর? করণ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু সে নিজেও কিছু পরিষ্কার দেখতে পায়নি। সব এত দ্রুত ঘটেছিল যে তার শুধু এটুকুই মনে ছিল যে ৩ জন লোক ছিল এবং তাদের হাতে লাঠি ছিল। সকাল হওয়ার সাথে সাথে পুরো এলাকায় এই খবর ছড়িয়ে পড়ল। লোকজন নানা কথা বলতে লাগল। কেউ বলল বাইরের লোক হবে, কেউ বলল আগে থেকে নজর রাখা হয়েছিল। কিন্তু আসল ধাক্কা তখন লাগল যখন দুপুর নাগাদ বাড়ির মালিক মহেশ ফিরে এলো। মহেশ যখন এসব শুনল, তার মুখ রাগে লাল হয়ে গেল। সে এসেই করণের ওপর চিৎকার শুরু করল, তুই তো ঘরেই ছিলি, তবে চুরি হলো কিভাবে? করণ দুর্বল স্বরে বলল, আমি আটকানোর চেষ্টা করেছি, ওরা মেরেছে। কিন্তু মহেশ তার কথা মাঝপথেই থামিয়ে দিল, নাটক করিস না, সত্যি বল, কি করেছিস? এটি শুনে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনও চুপ হয়ে গেল। পরিবেশ হঠাৎ বদলে গেল। করণ অবাক হয়ে তার দিকে তাকাল। আমি কেন এমন করব? মহেশ তুচ্ছতাচ্ছিল্যের দৃষ্টিতে বলল, টাকার জন্য, আর কি? এই অভিযোগ শুনে করণ যেন ভেতর থেকে কেঁপে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু ব্যথা আর মানসিক আঘাতে সে পুরোপুরি দুর্বল হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর পুলিশ আবার এলো। এবার তাদের আচরণ কিছুটা আলাদা ছিল। তারা সরাসরি করণের সাথে কড়াকড়িভাবে জিজ্ঞাসাবাদ শুরু করল। সত্যি সত্যি বল, কার সাথে মিলে এটা করেছিস? করণ বারবার একই কথা বলতে থাকল, আমি কিছু করিনি, সত্যি বলছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না। গ্রামের কিছু লোক এখন মহেশের কথা সমর্থন করতে শুরু করেছিল। হ্যাঁ, এমন হতে পারে, ঘরে ওই ছিল। আর তারপর দেরি না করে পুলিশ তাকে ধরে নিয়ে গেল। তার হাতে আগে থেকেই চোট ছিল। তার উপর হাতকড়া লাগানোর পর ব্যথা আরও বেড়ে গেল। কিন্তু তার চেয়েও বেশি কষ্ট তাকে দিচ্ছিল এই কথা যে কেউ তার কথা শোনার জন্য তৈরি ছিল না। সেই সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মেঘনা এসব দেখছিল। সে স্কুল থেকে ফিরে সরাসরি এখানে চলে এসেছিল এবং যা কিছু তার সামনে হচ্ছিল তা দেখল। সে এগিয়ে গেল এবং সরাসরি করণের সামনে এসে দাঁড়াল। তার চোখে ছিল প্রশ্ন, তুমি কেন এমন করলে? এই প্রশ্ন শোনা মাত্রই করণের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
সে কাঁপা গলায় বলল, আমি করিনি, আমার বিশ্বাস করুন। কিন্তু লোকজন তো বলছে। মেঘনা ধীরে বলল। করণ যন্ত্রণায় ভরা গলায় বলল, লোকজন যাই বলুক, সত্য বদলায় না, আমি সত্যিই কিছু করিনি। তার শব্দের মধ্যে এমন এক সত্য ছিল যে মেঘনা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল না কার ওপর ভরসা করবে, লোকজনের ওপর নাকি ওই ছেলেটির ওপর যাকে সে গত কয়েকদিন ধরে চিনছে। তখনই পুলিশ সদস্য মাঝখানে বলল, ম্যাডাম আপনি দূরে থাকুন, এই ঘটনা সোজা নয়। মেঘনা তার দিকে তাকিয়ে বলল, সোজা নয় বলেই তো বোঝা জরুরি। কিন্তু পুলিশ তার কথা না শুনেই করণকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় করণ আরও একবার পিছন ফিরে মেঘনাকে দেখল। তার চোখে শুধু একটাই কথা ছিল, আমার উপর বিশ্বাস রাখুন। মেঘনা সেখানেই দাঁড়িয়ে রইল। তার মাথায় করণের প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি ঘুরছিল, এবং তার ভেতর থেকে একটি আওয়াজ পরিষ্কার বলছিল যে এই ছেলেটি মিথ্যে বলছে না। সে সেই মুহূর্তেই ঠিক করে ফেলল যে সে সত্য জানবেই, এর জন্য তাকে যাই করতে হোক না কেন। আর এখান থেকেই শুরু হলো সেই সত্যের সন্ধান যা সব বদলে দেওয়ার ছিল। সেই দিনের পর মেঘনার কাছে এই ঘটনাটি শুধু একটি চুরি বা অভিযোগের বিষয় থাকল না, বরং এটি তার নিজের বিশ্বাসের পরীক্ষায় পরিণত হলো। কারণ সে করণের চোখে যা দেখেছিল তা ভয় ছিল না, তা মিথ্যে ছিল না, তা ছিল এক সত্য যা সাহায্য চাইছিল। আর এই কারণেই পরের দিন সে কোনো দেরি না করে সবচেয়ে আগে সেই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিল যেখানে করণকে রাখা হয়েছিল। যখন সে সেখানে পৌঁছাল, দেখল করণ এক কোণে চুপচাপ বসে আছে। তার হাত প্লাস্টারে বাঁধা ছিল, মুখে ব্যথা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তবুও সে কাউকে কিছু বলছিল না। মেঘনা তার কাছে গেল এবং ধীরে বলল, আমি এসেছি। করণ মাথা তুলল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু মেঘনাকে দেখার সাথে সাথে সেই চোখে হালকা আশার আলো ফিরে এলো। মেঘনা সরাসরি জিজ্ঞেস করল, সত্যিটা বলো, যা হয়েছে তা কিভাবে হলো? করণ কোনো সময় না নিয়ে সব বলে দিল। কিভাবে সে শব্দ শুনল, কিভাবে বাইরে এলো, কিভাবে সে গাড়ি আটকানোর চেষ্টা করল এবং কিভাবে তারা তার উপর হামলা করল। সে প্রতিটি কথা পরিষ্কার শব্দে বলল, কিছু না বাড়িয়ে, কিছু না লুকিয়ে। আর তার প্রতিটি কথায় সেই একই সত্য ছিল যা প্রথম দিন থেকেই মেঘনা অনুভব করছিল। মেঘনা মন দিয়ে সব শুনল এবং তারপর বলল, যদি তুমি সত্যি বলো তবে সত্য সামনে আসবেই। এই কথা বলার সময় তার গলায় এক দৃঢ়তা ছিল যা আগে কখনো ছিল না। সেই দিনের পর মেঘনা সেই রাতের আশেপাশের প্রতিটি ব্যক্তির সাথে কথা বলা শুরু করল। সে প্রতিবেশীদের জিজ্ঞেস করল, রাস্তার দোকানিদের জিজ্ঞেস করল, এমনকি সে সেই রাস্তা পর্যন্ত গিয়ে দেখল যেখান দিয়ে গাড়িটি গিয়েছিল। প্রতিটি ছোট ছোট জিনিসকে জোড়ার চেষ্টা করল এবং ধীরে ধীরে সে বুঝতে পারল যে এই পুরো ঘটনায় এমন কিছু আছে যা দেখা যাচ্ছে না। তারপর সে তার এক পরিচিত কর্মকর্তার সাথে যোগাযোগ করল। সে পুরো ঘটনাটি বলল এবং পরিষ্কারভাবে বলল, স্যার, আমার মনে হচ্ছে এতে কোনো ভুল আছে। তার কথাকে গুরুত্ব দেওয়া হলো এবং ঘটনাটির তদন্ত নতুন করে শুরু হলো। এখন যখন পুলিশ নতুনভাবে তদন্ত শুরু করল, তখন সবচেয়ে আগে সেই ব্যক্তিকে ধরা হলো যার নাম এই মামলায় এসেছিল। শুরুতে সে কোনো কিছু মানতে রাজি ছিল না, কিন্তু কড়াকড়ির পর শেষ পর্যন্ত সে ভেঙে পড়ল এবং সে যা জানালো তা সবাইকে চমকে দিল। সে বলল যে তাকে টাকা দিয়ে এই কাজ করানো হয়েছিল, কিন্তু যে তাকে এসব করতে বলেছিল সে আর কেউ নয়, স্বয়ং মহেশ ছিল। এটি শোনামাত্রই পুরো ঘটনা পাল্টে গেল। যখন মহেশকে জিজ্ঞাসাবাদ করা হলো, প্রথমে সে সব অস্বীকার করল, কিন্তু প্রমাণ এবং জবানবন্দি তার বিরুদ্ধে ছিল। শেষ পর্যন্ত তাকেও সত্য কবুল করতে হলো। সে স্বীকার করল যে সেই এই চক্রান্ত করেছিল, কারণ তার ভয় ছিল পাছে তার স্ত্রীর ঝোঁক করণের দিকে বেশি হয়ে যায় এবং ভবিষ্যতে তার সম্পত্তির ভাগ করণ পেয়ে যায়। তাই সে ভেবেছিল যদি করণের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া যায় তবে সে নিজেই দূরে সরে যাবে। সত্য সামনে আসার পর যেন সব কিছু একদম বদলে গেল। যে লোকজন কাল পর্যন্ত করণকে চোর বলছিল তারাই এখন চুপ, কেউ চোখ মেলাতে পারছে না। আর সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল তার মাসি, কারণ এটা জেনে সে গভীর ধাক্কা পেল যে তার নিজের স্বামী এত বড় খেলা খেলেছে। করণকে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হলো, কিন্তু সে আগের মতো ছিল না। তার মুখে এখনও সেই নীরবতা ছিল, কিন্তু তাতে একটি গভীরতা যোগ হয়েছিল, যেন সে দুনিয়াকে আরও কাছ থেকে দেখে নিয়েছে। মেঘনা তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসা করালো, ওষুধপত্র দিল এবং প্রতিদিন তার খবর নিতে আসতে লাগল। এবার তাদের মধ্যেকার কথাবার্তা আগের চেয়ে আলাদা ছিল। এখন তাতে শুধু প্রশ্ন উত্তর ছিল না, বরং ছিল এক সত্য সম্পর্ক যাতে ভরসা ছিল, বোঝা ছিল এবং একটি অলিখিত সাথে থাকার অঙ্গীকার ছিল।
একদিন যখন পরন একটু সুস্থ হল, সে মেঘনাকে বলল, যদি সেদিন তুমি না থাকতে তবে হয়তো আমি হেরে যেতাম। তার গলায় কৃতজ্ঞতা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল একটি আপন ভাব। মেঘনা হালকা হাসির সাথে বলল, আমি বিশেষ কিছু করিনি, শুধু যা সঠিক মনে হয়েছে তাই করেছি। করণ ধীরে বলল, সবাই সঠিক কাজ করার সাহস পায় না। তাদের দুজনের মধ্যে এখন কোনো দ্বিধা বাকি থাকল না। কথা দীর্ঘ হতে লাগল এবং সেই কথায় এখন ভবিষ্যতও সামিল হতে লাগল। সময়ের সাথে সাথে করণ পুরোপুরি সুস্থ হয়ে গেল এবং সে একটি ছোট চাকরিও শুরু করল। জীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে লাগল, কিন্তু এবার সে একা ছিল না। এক সন্ধ্যায় যখন দুজনে ঠিক আগের মতোই বসেছিল, মেঘনা হঠাৎ জিজ্ঞেস করল, এখন কি তোমার কোনো স্বপ্ন আছে? করণ এবার না ভেবেই উত্তর দিল, আছে, এখন আছে। কি? মেঘনা হেসে জিজ্ঞেস করল। করণ তার চোখের দিকে তাকিয়ে বলল, এমন এক জীবন যেখানে কেউ একা হবে না। মেঘনা কয়েক মুহূর্ত চুপ রইল, তারপর সে ধীরে বলল, তাহলে চলো সেটা পূরণ করি। এটাই সেই মুহূর্ত ছিল যখন দুজনে কোনো বড় কথা ছাড়া, কোনো লোক দেখানো ভাব ছাড়াই একসাথে চলার সিদ্ধান্ত নিল। কিছুদিন পর খুব সাদামাটাভাবে, কোনো হইচই ছাড়াই দুজনে বিয়ে করল এবং এক নতুন শুরু করল, যেখানে কোনো ভয় ছিল না, কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু ভরসা আর সাথে থাকা। আজ তাদের জীবন খুব বিশাল নয়, খুব রাজকীয়ও নয়, কিন্তু তাতে একটি জিনিস ভরপুর আছে, শান্তি। আর সম্ভবত এটাই সবচেয়ে বড় জয়। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই যে মানুষের সত্যতা তার অবস্থা দিয়ে নয়, বরং তার উদ্দেশ্য দিয়ে চেনা যায়। আর সঠিক সময়ে যদি একজন মানুষও পাশে এসে দাঁড়ায়, তবে পুরো জীবন বদলে যেতে পারে। কিন্তু এখন আপনারা বলুন, যদি আপনারা মেঘনার জায়গায় হতেন, তবে কি কোনো প্রমাণ ছাড়া করণের ওপর ভরসা করতেন, নাকি বাকিদের মতো তাকেও ভুল মনে করতেন? আর যদি আপনারা করণের জায়গায় হতেন, তবে কি এত কিছু সহ্য করার পরও মানুষের ওপর ভরসা রাখতে পারতেন? কমেন্টে অবশ্যই জানান। আর এমনই মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।